Hello student, welcome to হালদার ই-একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। হালদার ই-একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আমরা বিগত কয়েকটা ক্লাসে ক্লাস 12 এর সেমিস্টার 3 ভূসংস্থান চ্যাপ্টারের অন্তর্গত মহীসঞ্চরণ মতবাদ তত্ত্বটি পড়েছি এবং সেখানে জেনেছি যে কিভাবে মহাদেশের সঞ্চরণ বিভিন্ন যুগে হয়েছে এবং এখনো হচ্ছে, এবং সেই মহীসঞ্চরণের যে প্রমাণ, তারপরে অনুমান, যেগুলো ওয়েগনার স্থাপন করেছিলেন সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং সমালোচকেরা এই বিষয়ে কি বলেছিলেন সেগুলোও আমরা জেনেছি এবং মহীসঞ্চরণ মতবাদের যে গুরুত্ব সেটাও আমরা জানতে পেরেছি। আজকে আমাদের ক্লাসে আমরা এই ভূসংস্থান চ্যাপ্টারের মহীসঞ্চরণ মতবাদের এই চ্যাপ্টারটা থেকে কিছু এমসিকিউ নিয়ে এসেছি আলোচনা করবার জন্য। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটায় বলা হয়েছে মহীসঞ্চরণ তত্ত্ব উপস্থাপিত হয় 1922 সালে, 1915 সালে, 1912 সালে এবং 1925 সালে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1912 সালে। এখানে প্রশ্নটা তোমরা ভালো করে দেখো যে মহীসঞ্চরণ তত্ত্ব বলা হয়েছে যে উপস্থাপিত হয়, অর্থাৎ প্রথম উপস্থাপিত হয় কোথায়, কত সালে? সেটা হচ্ছে 1912 সালে অ্যালফ্রেড ওয়েগনার 1912 সালে এই মতবাদটি উপস্থাপন করেন। এই উপস্থাপনাটা ঘটেছিল ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে। সেটাও তোমাদের জেনে রাখার দরকার, সেটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়। ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এই মতবাদটার প্রথম উপস্থাপনা হচ্ছে 1912 সালে এবং ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম উপস্থাপিত হয়। এর পরবর্তীকালে 1915 সালে একটি জার্মান ভাষার বই ওয়েগনার প্রকাশ করেন এবং তারপর 1922 সালে সেই পুস্তকটা সংশোধিত হয় এবং 1925 সালে দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান প্রকাশিত হয়। যদি বলা হয় যে প্রথম উপস্থাপিত হয় কত সালে, সেটা সবসময় অ্যান্সার হবে 1912 সালে। আর যদি বলা হয় যে বই কবে প্রকাশিত হয় ইংরেজি ভাষায়, তাহলে হবে 1925। আর যখন বলা হবে যে জার্মান ভাষায় কবে প্রকাশিত হয়, সেটা হবে 1915। এখানে দেখো অপশানগুলোতে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট সালগুলোই কিন্তু লেখা আছে, সেটা কিন্তু গুলিয়ে গেলে চলবে না। এটা 1912 সালেই প্রথম উপস্থাপনা হয় ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে, সেটা তোমাদের অ্যান্সার করতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। মহীসঞ্চরণ তত্ত্বটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করেন আলফ্রেড ওয়েবার, আর্থার হোমস, ম্যাকেঞ্জি, আলফ্রেড ওয়েগনার। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আলফ্রেড ওয়েগনার। অর্থাৎ মহীসঞ্চরণ মতবাদে বিজ্ঞানসম্মতভাবে যে প্রকাশ, এই কথাটা বলা হয়েছে, সেটা একমাত্র করেছিলেন হচ্ছে আলফ্রেড ওয়েগনার।
তিনি প্রমাণ এবং যুক্তিসহ এই বিষয়টা উপস্থাপনা করেন, যার ফলে তিনি যেখানে বলেছেন যে মহাদেশগুলো একসময় একই স্থানে ছিল, একসাথে ছিল এবং পরবর্তীকালে জোয়ারি শক্তি এবং বিপরীতমুখী অভিকর্ষজ বলের প্রভাবে সেগুলো ছড়িয়ে যায় চারিদিকে এবং বর্তমান যে পৃথিবীর আমাদের মহাদেশগুলো রয়েছে সেগুলো এই প্যানজিয়া থেকে পরিবর্তিত রূপ সেটা আমরা দেখতে পাই। অ্যালফ্রেড ওয়েগনারই কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সেটা প্রকাশ করেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। নোভাম অর্গানাম গ্রন্থ প্রকাশিত হয় 1620 সালে, 1922 সালে, 1920 সালে, 1858 সালে। নোভাম অর্গানাম গ্রন্থ কত সালে প্রকাশিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ 1620 সালে। 1620 সালে নোভাম অর্গানাম গ্রন্থ প্রকাশিত হয় 1620 সালে। নোভাম অর্গানাম গ্রন্থটি লিখেছিলেন ব্রিটিশ দার্শনিক যার নাম ছিল ফ্রান্সিস বেকন। তিনি নোভাম অর্গানাম গ্রন্থটি প্রকাশ করেন এবং এটা মহীসঞ্চরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রন্থ, কারণ মহীসঞ্চরণের অনেক আগেই মহীসঞ্চরণ তত্ত্ব ওয়েবার যখন প্রকাশিত করেন তার অনেক আগেই এই ফ্রান্সিস বেকন আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রান্তভাগের মধ্যে একটা সাদৃশ্যের প্রসঙ্গে বক্তব্য রাখেন। সেই হিসাবে নোভাম অর্গানাম গ্রন্থটা একটা রেফারেন্স হিসাবে কাজ করে। প্রধানত এই গ্রন্থে বেকন অভিজ্ঞতাবাদকে সমর্থন করেন এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একটা নতুন পদ্ধতি প্রস্তাব করেন। অর্থাৎ এই নোভাম অর্গানাম গ্রন্থটা এই অভিজ্ঞতামূলক যে তথ্য, অর্থাৎ এই যে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রান্তভাগে যে সাদৃশ্য তিনি খুঁজে পান এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে যে তথ্যটা লেখেন, এগুলো পরীক্ষামূলক বিজ্ঞানকে উৎসাহিত করে। সুতরাং নোভাম অর্গানাম গ্রন্থটা বিজ্ঞানের ক্ষেত্রেও যতটা গুরুত্বপূর্ণ, এই আমাদের যে টপিকটা মহীসঞ্চরণের ক্ষেত্রেও ততটাই গুরুত্বপূর্ণ এবং একটা রেফারেন্স হিসাবে কাজ করে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত একটি দেশ হল উত্তর আমেরিকা, ভারত, ইউরোপ, এশিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভারত। মহীসঞ্চরণ মতবাদে আমরা পড়েছি যে প্যানজিয়া এবং প্যানথ্যালাসের সৃষ্টি হয় এবং তারপরে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। টেথিস সাগরের দক্ষিণের যে অংশটা সেই সমস্ত দেশগুলো নিয়ে হয় গন্ডোয়ানাল্যান্ড, আর উত্তরের অংশগুলো নিয়ে হয় লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড। সেটা আমরা যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম যে নিরক্ষরেখার যে উভয় পার্শ্বে যে দেশগুলো রয়েছে তার উত্তর দিকটা নিয়ে হচ্ছে লরেশিয়া, উত্তরে যে দেশগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে লরেশিয়া, আর দক্ষিণে যেগুলো রয়েছে
সেই দেশগুলোকে নিয়ে হচ্ছে দক্ষিণে যে দেশগুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড। অর্থাৎ দক্ষিণের দেশগুলোর মধ্যে আমরা বলতে পারি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকাকে। এই ভারতের মধ্যপ্রদেশের গন্ড উপজাতি অধ্যুষিত অঞ্চল থেকে এক ধরনের জীবাশ্ম পাওয়া যায়। সেই জীবাশ্মের উপস্থিতি অনুসারে এই এডওয়ার্ড সুয়েস, যিনি ছিলেন ভূতত্ত্ববিদ, তিনি এই ভূখণ্ডের নাম দেন গন্ডোয়ানাল্যান্ড। অর্থাৎ ভারতের ক্ষেত্রে গন্ডোয়ানাল্যান্ড এবং ভারত কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এই টার্মটার জন্য। অর্থাৎ গন্ড উপজাতি থেকেই কিন্তু গন্ডোয়ানাল্যান্ডটা তৈরি হয়েছে, গন্ডোয়ানাল্যান্ডের নামকরণ হয়েছে। তাহলে আমরা অপশানগুলো দেখি। অপশানগুলোতে দেখো বলা হয়েছে উত্তর আমেরিকা। আমরা উত্তর দিকে কিন্তু কোনো দেশকেই বলবো না যে গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত, তাহলে সেখানেই আমাদের ক্রস দিতে হবে। এই অ্যান্সারটা হলো না, তাহলে উত্তর আমেরিকা। এরপর হচ্ছে ইউরোপ। ইউরোপ কোথায় অবস্থিত? ইউরোপ, এই জায়গাটাতে ইউরোপ অবস্থিত, অর্থাৎ উত্তর দিকে অবস্থিত, তাহলে এটাও কাটা হবে। তারপরে এশিয়া, এশিয়াও কিন্তু এখানে হবে না, কারণ এটা উত্তরে অবস্থিত। আর আমরা গন্ডোয়ানাল্যান্ডটা সবসময় নিরক্ষরেখার দক্ষিণের দেশগুলোকেই বলে থাকি। অর্থাৎ সেই সময়ের যে ভারত ছিল সেটা ছিল নিরক্ষরেখার দক্ষিণের দিকে, মানে তেথিস সাগরের দক্ষিণে এটা ছিল। তাহলে সেই অনুযায়ী আমাদের উত্তর হয়ে যাবে ভারত। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আঙ্গারল্যান্ডের অপর নাম হলো প্যানজিয়া, লরেসিয়া, প্যানথালাসা, গন্ডোয়ানাল্যান্ড। সঠিক অ্যান্সার হবে অপশন বি, লরেসিয়া। একটু আগে আমরা আলোচনা করলাম যে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, উত্তর এবং মধ্যভাগের সুগঠিত সুবিস্তৃত স্থলভাগ একত্রে লরেসিয়া বা আঙ্গারল্যান্ড নামে পরিচিত। অর্থাৎ নয় লরেসিয়া, না হলে আঙ্গারল্যান্ড, এই দুটো নামে অভিহিত করা হয়। এই প্রি ক্যাম্ব্রিয়ান যুগে কানাডার লরেন্সীয় ভূখণ্ড এবং ইউরেশীয় ভূখণ্ডকে একত্র করে এই অস্ট্রিয়ার যে ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস, তিনি মহাদেশগুলোর নাম দেন লরেসিয়া। আর আঙ্গারল্যান্ড নামটা এসছে সাইবেরিয়ার আঙ্গারা নদীর নাম অনুসারে। এবং এই লরেসিয়া এবং গন্ডোয়ানাল্যান্ড এই দুটোই কিন্তু নামকরণ করেছেন এডওয়ার্ড সুয়েস। এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। লরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে সৃষ্টি হয় কাস্পিয়ান সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, টেথিস সাগর। এটা খুবই সহজ কোয়েশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, টেথিস সাগর। আমরা জানি যে প্যানজিয়া এবং প্যানথালাসা একত্রিত সমুদ্র এবং একত্রিত মহাদেশ ছিল এক সময়, এবং পরবর্তীকালে সেটা ভাগ হয়ে উত্তরে একটা মহাসাগরের সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে টেথিস সাগর। এবং এই টেথিস সাগরের উত্তর দিকের যে অংশগুলো, মহাদেশের অংশগুলো, সেগুলোকে বলা হবে লরেসিয়া, আর দক্ষিণ দিকের যে দেশগুলো, মহাদেশগুলো, সেগুলোকে বলা হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড। আর মাঝখানে অবস্থান করেছিল টেথিস সাগরের মতো একটা বিশাল সাগর। নেক্সট কোয়েশ্চেন। যে অঞ্চলকে আঙ্গারল্যান্ড বলা হয় সাইবেরীয় সিল্ট, ইউরোপীয় সিল্ট, আল্পস পার্বত্য অঞ্চল আর আঙ্গারা নদী।
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সাইবেরীয় সিল্ড। অর্থাৎ এডওয়ার্ড সুয়েজ মহাদেশগুলোর নাম প্রথমে লরেশিয়া দিয়েছিল এবং এই অঞ্চলকে আঙ্গারল্যান্ডও বলা হচ্ছে সাইবেরিয়ার আঙ্গারা নদীর নাম অনুসারে। এছাড়াও সাইবেরীয় সিল্ড অঞ্চলকেও আঙ্গারল্যান্ড নামে অভিহিত করা হয়, তাই এটার নাম হচ্ছে সাইবেরীয় সিল্ডের আর একটা নাম হচ্ছে আঙ্গারাল্যান্ড। অর্থাৎ সাইবেরীয় সিল্ডকেও আমরা আঙ্গারল্যান্ড বলবো এবং লরেশিয়াকেও আঙ্গারল্যান্ড বলবো। নেক্সট কোশ্চেন। আট নম্বর কোশ্চেনটা দেখো, বলা হয়েছে ওয়েগনারের মতে প্যানজিয়া যে যুগে ভাঙতে শুরু করে, মেসোজোয়িক, কার্বনিফেরাস, সিনোজোয়িক, প্যালিওজোয়িক। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মেসোজোয়িক। এর আগে আমরা ক্লাসগুলোতে আলোচনা করেছি যে জিওলজিক্যাল টাইম স্কেলে যে যুগগুলো ছিল সেগুলো সম্পর্কে, যেমন মেসোজোয়িক যুগ, যেটার মধ্যে পড়ে ক্রিটেসাস, জুরাসিক, ট্রিয়াসিক, এই সমস্ত যুগগুলো মধ্যজীবীয় বা মেসোজোয়িক মিডল এজের মধ্যে পড়ে। তাহলে আমরা জানি যে ক্রিটেসিয়াস যুগে, অর্থাৎ আমি যদি মেসোজোয়িককে 3 ভাগে ভাগ করি, তাহলে ট্রিয়াসিক যুগে অর্থাৎ 20 কোটি বছর পূর্বের সময়কালে দেখা যায় যে নিরক্ষরেখা বরাবর প্যানজিয়া কি হয়, পূর্ব পশ্চিমে বিস্তৃত অগভীর টেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে দুটো বৃহৎ ভূখণ্ডের রূপে বিরাজমান হয়। আর এর দক্ষিণের অংশকে গন্ডোয়ানাল্যান্ড বলা হয় এবং উত্তর দিকের অংশকে আঙ্গারল্যান্ড বলা হয়। তাহলে এই ভাঙন কার্য প্রথম শুরু হয় কিন্তু মেসোজোয়িক যুগে। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ওয়েগনারের মতে প্যানজিয়া যে যুগে ভাঙতে শুরু করে, মেসোজোয়িকেরই প্রথম দিকে এই ভাঙনটা শুরু হয় এবং তারপরে ভাঙতে ভাঙতে বর্তমান অবস্থায় পৌঁছয়। তাহলে প্রথম প্যানজিয়া ভাঙতে শুরু করে হচ্ছে মেসোজোয়িক যুগে, যার অন্তর্গত আবার 3টে উপযুগ রয়েছে, যেমন ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেশাস। তা প্রথম আমরা জানি যে ট্রিয়াসিক উপযুগেই ভাঙন শুরু হয়েছিল। এবার যদি ট্রিয়াসিক যুগটা মেনশন করে দেওয়া থাকে তাহলে কিন্তু সেইটাই অ্যান্সার হবে যে মেসোজোয়িকের আন্ডারে ট্রিয়াসিক উপযুগে প্যানজিয়ার ভাঙন শুরু হয়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলোর সঞ্চরণ হয় কোন দিকে? পূর্বে, পশ্চিমে, উত্তর এবং দক্ষিণে। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, পশ্চিম। আমরা জানি যে চন্দ্র এবং সূর্যের আকর্ষণে কি হয় না, জোয়ার ভাটা সৃষ্টি হয় সমুদ্র এবং নদীতে। এই জোয়ারি শক্তির কারণে কি হয়, মহাদেশগুলোর পশ্চিম দিকে সঞ্চরণ হয় বলে ওয়েগনার মনে করেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলোর সঞ্চরণ হয়েছিল কোন দিকে না, অপশন বি, পশ্চিম দিকে। নেক্সট কোশ্চেন। ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্বটির সাথে কোনটি যুক্ত নয়? প্রশ্নটা ভালো করে দেখো যে এটা কোনটা যুক্ত নয় বলা হয়েছে। অপশনগুলো বলছি, মেরু ভ্রমণ, অভিকর্ষ বিচ্যুতি, জিগস ফিট,
প্যানজিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন বি, অভিকর্ষ বিচ্যুতি। অভিকর্ষ বিচ্যুতি এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানে প্রত্যাশিত বা যে তাত্ত্বিক অভিকর্ষের মান এবং প্রকৃত যে অভিকর্ষের মান তার মধ্যে একটা পার্থক্য নির্দেশ করে। অর্থাৎ পৃথিবীর যে আসল অভিকর্ষ এবং কোনো একটা জিনিসের প্রতি অভিকর্ষের যে মান, এই দুটোর প্রকৃত মানের সাথে তাত্ত্বিক মানের একটা যেটা হয় যে তাত্ত্বিক মান এবং মূল যে মানটা বেরোলো সেটার মধ্যে কতটা পার্থক্য, সেটা অভিকর্ষ বিচ্যুতি দেখে। কিন্তু মহিষঞ্চরণ তত্ত্বের সাথে এটার সেরকম কোনো সরাসরি যোগসূত্র নেই। সরাসরি যেগুলো যোগসূত্র আছে সেগুলো হচ্ছে মেরু ভ্রমণ, জিগসফিট, প্যানজিয়া, এই সমস্ত টার্মগুলো কিন্তু আমরা ওয়েগনারের মহিষঞ্চরণ তত্ত্বে দেখেছি, কিন্তু অভিকর্ষ বিচ্যুতি এই বিষয়টা কিন্তু দেখিনি। যেটা দেখেছি এই অভিকর্ষ কথাটা মানে দেখেই কিন্তু তোমরা অ্যান্সার করে দেবে না। অনেক সময় এটার যে অপশানগুলো সেগুলোর মধ্যে আবার বৈষম্যমূলক অভিকর্ষজ বল এটাও দিয়ে দেয়, এবং অভিকর্ষ বিচ্যুতি আর বৈষম্যমূলক অভিকর্ষজ মান কিন্তু একই জিনিস নয়। যদি এখানে বৈষম্যমূলক অভিকর্ষজ বল থাকে তাহলে কিন্তু এটা মহিষঞ্চরণের সাথে যুক্ত। যেটা বলা হয়েছিল যে পৃথিবীর যে অভিকর্ষের যে মান এবং অর্থাৎ একটা বস্তু যদি জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে ওপর দিক থেকে একটা শক্তি কাজ করবে যেটা বস্তুটাকে ডোবাতে সাহায্য করবে, আবার নিচ থেকে আরেকটা বল কাজ করবে যেটা বস্তুটাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে। এই যে দুটো বলের যে প্রয়োগ সেইটাকে বলা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। কিন্তু অভিকর্ষ বিচ্যুতি কিন্তু আলাদা জিনিস। অভিকর্ষজ বিচ্যুতি হচ্ছে একটা জিনিসের পৃথিবীতে মূল অভিকর্ষজ মান আছে আর একটা হচ্ছে তাত্ত্বিক মান আছে। এই দুটো মানের যে পার্থক্য সেটা হচ্ছে অভিকর্ষ বিচ্যুতি, যেটা মহিষঞ্চরণের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য, মানে সরাসরি প্রযোজ্য না হলেও যুক্ত, কিন্তু সরাসরি প্রযোজ্য নয়। তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অভিকর্ষজ বিচ্যুতি। নেক্সট কোয়েশ্চেন, মহিষঞ্চরণ তত্ত্বটি কোন তত্ত্বের ব্যাখ্যা দিতে সক্ষম নয়? প্রবাল প্রাচীর তত্ত্ব, সমুদ্র বক্ষের বিস্তার, পাত সংস্থান তত্ত্ব, পুরা চুম্বকীয় তত্ত্ব। সঠিক অ্যান্সার হবে অপশন এ, প্রবাল প্রাচীর তত্ত্ব। এই প্রশ্নটাতেও দেখে নাও যে বলা হচ্ছে যে মহিষঞ্চরণ তত্ত্বটা কোন তত্ত্বের ব্যাখ্যা দিতে সক্ষম নয়, অর্থাৎ সক্ষম নয়, অর্থাৎ নেগেটিভ একটা কোয়েশ্চেন এখানে। আমরা জানি মহিষঞ্চরণ তত্ত্বটা প্রকাশের পর যে আমরা যখন গুরুত্ব পড়েছিলাম সেই গুরুত্ব থেকে আমরা জানতে পেরেছি যে মহিষঞ্চরণ তত্ত্ব কিন্তু অনেকগুলো পরবর্তীকালে প্রকাশিত তত্ত্বের মধ্যে একটি, এবং এই তত্ত্বটাকে ফলো করেই কিন্তু বাকি তত্ত্বগুলো পরে প্রকাশিত হয়। সেগুলো হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তার, তারপরে পাত সংস্থান তত্ত্ব, পুরাচুম্বকীয় তত্ত্ব, এগুলো। কিন্তু প্রবাল প্রাচীর তত্ত্ব কিন্তু আলাদা একটি বিষয়, যেটা মহিষঞ্চরণ তত্ত্বের সাথে কোনো কিছুতে যুক্ত নয়। তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রবাল প্রাচীর তত্ত্ব। বাকি অপশানগুলো দেখো এটার জন্য সঠিক, সেজন্য এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে প্রবাল প্রাচীর তত্ত্ব। নেক্সট কোয়েশ্চেন, শিলায় আবদ্ধ
চুম্বক শলাকা অনুভূমিক তলের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র, চুম্বক মেরুকোণ, চৌম্বক নতি, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে অপশন সি, চৌম্বক নতি। নেক্সট কোয়েশ্চেন, জুরাসিক উপযুগ কোন সময়কালকে বলা হয়? 35 কোটি বছর পূর্বের সময়কাল, 20 কোটি বছর পূর্বের সময়কাল, 13.5 কোটি বছর পূর্বের সময়কাল, 6.5 কোটি বছর পূর্বের সময়কাল। সঠিক অ্যান্সার হবে অপশন সি, 13.5 কোটি বছর পূর্বের সময়কাল। আমরা এটা জানি যে এটা মেসোজোয়িক যুগেরই একটি উপযুগ, যেটা 13.5 কোটি বছর পূর্বের সময়কাল। নেক্সট কোয়েশ্চেন, নিরক্ষরেখা বরাবর প্যানজিয়া পূর্ব পশ্চিমে বিস্তৃত অগভীর টেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে দুটি বৃহৎ ভূখণ্ডে বিভক্ত হয়ে যায়। উক্ত ঘটনাটি কোন উপযুগে ঘটে? কার্বনিফেরাস, ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস। সঠিক অ্যান্সার অপশন বি, ট্রিয়াসিক। এর আগে একটা কোয়েশ্চেনে বলা হয়েছিল যে কোন সময় প্যানজিয়ার ভাঙন হয়েছিল, সেটা হচ্ছে মেসোজোয়িক যুগ। যুগগুলোকে আবার উপযুগে ভাগ করা হয়েছে, যেমন ট্রিয়াসিক, তারপরে জুরাসিক, ক্রিটেসিয়াস, এগুলো। তো তার মধ্যে ট্রিয়াসিকেই কিন্তু এই টেথিস সাগর দ্বারা দুটো ভূখণ্ডে বিভক্ত হয়েছিল। তো অ্যান্সার হয়ে যাবে ট্রিয়াসিক। নেক্সট কোয়েশ্চেন, গ্লোসোপ্টেরিস কি জাতীয় জীবাশ্ম? সরীসৃপ প্রাণী, ক্যাঙ্গারু, ছোট কুমির জাতীয় প্রাণী, ফার্ন জাতীয় উদ্ভিদ। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ফার্ন জাতীয় উদ্ভিদ। আমরা এর আগে পড়েছি যে গ্লোসোপ্টেরিস হচ্ছে একটা ফার্ন জাতীয় উদ্ভিদ এবং এর জীবাশ্ম বিভিন্ন মহাদেশে পাওয়া যায়। এর উপস্থিতির জন্যই বোঝা যায় যে মহাদেশগুলো একত্রে একসময় ছিল এবং পরবর্তীকালে সেগুলো বিভক্ত হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, উত্তর আমেরিকার পার্মো-কার্বনিফেরাস যুগের কয়লা স্তর কোন ধরনের জলবায়ুর অবস্থানের ইঙ্গিত বহন করে? উষ্ণ মরু জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, তুন্দ্রা জলবায়ু। সঠিক অ্যান্সার হবে অপশন বি, নিরক্ষীয় জলবায়ু। অর্থাৎ কয়লার উপস্থিতি, এর আগে আমরা আলোচনা করেছি যে কয়লার উপস্থিতি কিন্তু সেখানে খুব উষ্ণ জলবায়ুর একটা প্রমাণ দেয়। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ুর সেখানে অবস্থান কোনো সময় ছিল সেটা প্রমাণ বহন করে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু। নেক্সট কোয়েশ্চেন, প্যানজিয়া ভাঙতে শুরু করে কোন যুগে? জুরাসিক, ক্রিটেসিয়াস, মেসোজোয়িক, টার্সিয়ারি। সঠিক অ্যান্সার হবে অপশন সি, মেসোজোয়িক। নেক্সট কোয়েশ্চেন, ওয়েগনার পৃথিবীপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে কটা স্তরে বিভক্ত করেন? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে অপশন সি, 3টি। তিনি কি কি উপাদান কি কি স্তরে ভাগ করেন? সেটা প্রথমে হচ্ছে শিয়াল, তারপর সীমা এবং তারপরে নিফে। এই 3টে স্তরে তিনি ভাগ করেন। নেক্সট কোয়েশ্চেন, হার্সেনিয়ান ও ক্যালডিনিয়ানের ভাঁজের সাদৃশ্য দেখা যায় কোন মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলোতে? কুমেরু মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর। সঠিক অ্যান্সার হবে অপশন সি, আটলান্টিক মহাসাগর। আমরা জানি যে আটলান্টিক মহাসাগরের যে দেশগুলো সেগুলোতেই এই হার্সেনিয়ান এবং ক্যালডিনিয়ান ভাঁজ দেখতে পাওয়া যায়। সেই দেশগুলো হচ্ছে উত্তর আমেরিকা, তারপরে ইউরোপের কিছু দেশ, যেগুলো হচ্ছে আটলান্টিক মহাসাগরের দুপাশে অবস্থিত।
তাহলে সঠিক অ্যান্সার হবে যে আটলান্টিক মহাসাগর। নেক্সট কোয়েশ্চেন, ভারতের যে স্থানে গ্লোসোপ্টেরিস এর নিদর্শন পাওয়া যায়, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ আর কাশ্মীর। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কাশ্মীর। ভারতের এই গ্লোসোপ্টেরিসের নিদর্শন পাওয়া যায় কাশ্মীরে। তাহলে এটা সঠিক অ্যান্সার কাশ্মীর। তাহলে এই 20 নম্বর কোয়েশ্চেনের সাথে সাথে আমরা এই এমসিকিউ ক্লাসটি শেষ করছি এবং পরবর্তীকালে আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং সেগুলোর যে নতুন নতুন যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলোর যে কতটা ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দেবো এবং বিভিন্ন দিক থেকে কিভাবে প্রশ্ন আসে সেগুলোও আলোচনা করে দেবো। ধন্যবাদ।